ছিল জামাতের দায়িত্বশীল ভূমিকা। পাকিস্তান শুধু নয়, বাংলাদেশ অভ্যুত্থান হওয়ার পরে জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলেও 2 বার নিষিদ্ধ হয়েছে। 3 বার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জামাত ইসলামী 79 সালে আবার যখন রাজনীতি করার সুযোগ পায় তখন জনগণের কাতারে গিয়েছে। পার্লামেন্টে 6টি আসন লাভ করে 79 নির্বাচনে, মনে আছে? জামাত ইসলামী রাজনীতি এবং গণতন্ত্রে নয়, দেশ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। সমাজের এমন কোন স্তরে নেই, চিকিৎসা, শিক্ষা, অর্থনীতি, ব্যাংকিং সকল ক্ষেত্রে বাংলাদেশের ক্ষমতায় না গিয়ে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসাবে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। এই জাতি 82 সালে রাজনৈতিক সংকটে পড়ে সরকার ফর্মুলা দিয়ে জামাত ইসলামী 91 সালের সংকট খেলে এই নির্বাচনে কেয়ারটেকার ফর্মুলা উপহার দিয়ে জাতিকে সংকট মুক্ত করেছিল। ক্ষমতায় এসে 53 বছরে যারা দেশ শাসন করেছে তারা দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করে নাই। জুলুম, নিপীড়ন, অত্যাচার ছাপিয়েছে। ব্রিটিশরা যেমন অত্যাচার করেছে, পাকিস্তানিরা যেমন অত্যাচার এবং বৈষম্য করেছে, বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় ছিল একই পথ ধরে তারা জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। আমরা সকলেই সেই দলগুলোর ইতিহাসে জানি। এই জন্য বাংলাদেশের জনগণ বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জামাত ইসলামীকে অঘোষিত মানে ফ্যাসিবাদীরা নিষিদ্ধ ঘোষণা করেছে। সারা দেশের অফিস তালা লাগিয়েছে, নিবন্ধন বাতিল করেছে, শীর্ষ নেতাদেরকে ফাঁসির গলিতে ঝুলিয়েছে। জামাত ইসলামকে দমন করতে পারে না, কারণ জামাত একটি আদর্শবাদী দল। সকল জুলুম নির্যাতনের পথ মানিয়ে জামাত ইসলামী তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই সাহেব, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি এই কথা দীর্ঘায়িত করতে চাই না। যে দলটি এই দেশ গড়ার জন্য এত ত্যাগ কোরবানি স্বীকার করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যে দলটি নেতৃবৃন্দ এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং যে দলটিকে নেতৃত্ব শূন্য করা, যে দলটির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি চালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, জাতি সেই দলের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছে। বাংলাদেশ জামাত ইসলামী গত ছাত্র জনতার অভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকা পালন করে এখন দেশ গড়ার কাজে মনোনিবেশ করেছে। কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা উত্তর দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছিল সেটা জাতি কাজে লাগাতে পারে নাই। এখানে ব্যর্থতার সাফল্যের সাথে ব্যর্থতার পাল্লা অনেক ভারী। এর কারণ হচ্ছে জাতিকে স্বপ্ন দেখানো হয়েছে বাক্য পরিবর্তনের, সুন্দর দেশ গড়ার। আসলে যারা নিজের মধ্যে আদর্শের চর্চা করে না, নৈতিকতার চর্চা করে না, যারা নিজেদের পরিশুদ্ধির কাজ করে না, দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, দলের অভ্যন্তরে সুবিচার নেই, ন্যায় বিচার নেই, ইনসাফ নেই, দলাদলি খুল্ল হারাহারি মারামারি ছড়ে, সেই দলের মাধ্যমে দেশ গড়া সম্ভব নয়। আজকে
পুরুষের মধ্যে নতুন স্বপ্ন জেগেছে। সেই স্বপ্ন হচ্ছে রাজনীতির প্রথম পুরাতন ধারা পরিবর্তন করতে হবে। জোরমতন্ত্র, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণ, স্বজনপ্রীতি, ইজ্জত এবং নারী পুরুষের মান ইজ্জতের সম্মানের ভুলন্ডন করা, মানবাধিকার লঙ্ঘন করার যে রাজনীতি চর্চা বাংলাদেশে 53 বছর হয়েছে, আজ জনগণ সেই অপর রাজনীতির কবর রচনা করতে চায়। যে প্রত্যাশা জনগণের মধ্যে তৈরি হয়েছে, সেই প্রত্যাশাকে লালন করে আগামী দিনের সুখী সমৃদ্ধশালী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের যে লক্ষ্য, আজকে যে স্বপ্ন জনগণ দেখছে, সেই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, দুটো জিনিস অপরিহার্য। নাম্বার 1, একটি উন্নত আদর্শ, দ্বিতীয় হচ্ছে উন্নত নৈতিকতা তথা সততা ও জবাবদিহিতা। সৎ নেতৃত্ব যাকে বলা হয়। দল যদি আদর্শ সামনে রেখে না চলে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার, ক্ষমতায় গিয়ে ক্ষমতা উপভোগ করার, ক্ষমতা কেন্দ্রে রাজনীতি করে, সে দল কোনদিন দেশ গঠন করতে পারে না। আমাদের দেশের জন্যই নির্বাচনের দাবি, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা অতীত ছিল, বিপ্লবোত্তর সেই প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা চলছে। একটি নির্বাচনে কি দেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য যথেষ্ট? অবশ্যই নয়। দেশ গড়তে হলে তার আইন কানুন নিয়ম সিস্টেমের মধ্যে সংস্কার আনতে হবে। এই জন্য জামাত বলেছে, শুধু ক্ষমতার পালা বদল হলে চলবে না, আইন এবং নীতি আদর্শের পরিবর্তন আসতে হবে। আদর্শের পরিবর্তন ছাড়া, আদর্শিকভাবে যদি সংস্কার এবং পরিবর্তন না আসে, জনগণের অধিকার সুরক্ষা হবে না। এই জন্য আমি এই জামাত সরকারের কাছে দাবি করেছে, সংস্কারের রোডম্যাপ দেন, তার পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দেন। এখন যারা সংস্কার চায় না, তড়িঘড়ি করে নির্বাচনে গিয়ে ক্ষমতায় যেতে চান, তাদের মতলব জনগণের কাছে পরিষ্কার। তারা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়, চাঁদাবাজি করতে চায়, সমাজের বৈষম্য তৈরি করতে চায়, ফ্যাসিবাদের সাথে আঘাত করে ক্ষমতায় এসে ফ্যাসিবাদীদেরকে আবার পুনর্বাসন করতে চায়। বাংলার জনগণ রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে। শহীদের রক্ত শুকায় নাই, আহতরা কোনো হাসপাতালে কাতরাচ্ছে। এই সন্ত্রাসী খুনিদের বিচারের আগে কোন নির্বাচন বাংলার জনগণ হতে দেবে না, হতে দেবে না, হতে দেবে না। শেষ করতে চাই, প্রিয় আমার, একদিকে যেমন আদর্শিক পরিবর্তন দরকার, তার পাশাপাশি সব নেতৃত্ব ছাড়া দেশ গড়া সম্ভব নয়। নেতৃত্বের মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, সততা না থাকে, জবাবদিহিতা না থাকে, সমাজে তারা ইনসাফ কায়েম করতে পারবে না। ক্ষমতাকে তারা সব সময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, আর পাশাপাশি ক্ষমতা গিয়ে লুটপাট করে বিদেশে পাচার করে বেগম তৈরির জন্য নতুন আবার স্বপ্ন দেখবে। সুতরাং আমরা বলতে চাই, এই দেশকে যদি নতুন প্রত্যাশা আকাঙ্ক্ষার আলোকে গড়ে তুলতে হয়,
তাদের সব নেতৃত্বের হাতে ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত এবং নেতৃত্ব বাছাই করতে হবে যারা জনগণের সম্পদকে আমানত মনে করবে, রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করবে। দুনিয়ার মানুষের সামনে যেমন জনগণের কাছে জবাব দিতে থাকবে, তার চাইতে বড় জবাব দিতে থাকবে মহান রব্বুল আলামিনের কাছে। যারা এই বিশ্বাস করে মৃত্যুর পর আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জীবনের সবকিছু হিসাব দিতে হবে, মন্ত্রণালয়ের চেয়ারে বসে, পরিষদের চেয়ারে বলে সবসময় যারা এই চিন্তা চেতনা লালন করবেন, কেউ হয়তো দেখবে না গোপনে আমি চুরি করবো, ডাকাতি করবো, লুটতরাজ করবে, কিন্তু দেখবেন আমার সুস্থ মহান রব্বুল আলামিন। এই চেতনা নিয়ে যদি নেতৃত্ব দেশ না চালায়, সমাজ না চালায়, সে নেতৃত্বের মাধ্যমে দেশে সুখ শান্তি আসবে না। প্রিয় ভাইরা আমার, আসুন এই জন্য আগামী দিনে যে সুযোগ আসবে, আমরা বলেছি আমাদের সেক্রেটারি বলবেন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার, তারপরে জাতীয় নির্বাচনে যেতে হবে। সেই সুযোগ যখন আসবে অবশ্যই জামাত ইসলামী যে সব লোক তৈরি করছে, যারা আল্লাহ সততার ভিত্তিতে দায়িত্ব পালন করবে, তারা আপনাদের পাশেই অবস্থান করে, অন্যরা অবস্থান করে, তারা চাঁদাবাজি করে, জামাত ইসলামের লোকদেরকে নামাজের দাওয়াত দেয়, তারা ডাকাতি করে, লক্ষ্যবাস করে, জামাত ইসলামের লোকেরা অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য সৎ কাজের আদেশের দাওয়াত দেয়। সেই পার্থক্য নির্ণয় করে আগামী দিনে নির্বাচন যদি আপনারা সব নেতৃত্বের হাতে দায়িত্ব দিতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। নারী পুরুষ নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা হবে। জামাত যদি সব নেতৃত্ব কায়েম আল্লাহ সাহায্যের বদৌলতে প্রশ্ন করে জাতির দায়িত্ব নিতে পারে, এখানে কোনো অভাব দারিদ্রতা থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষের অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা সকলে সে দায়িত্ব পালন করি। আর কর্মী ভাইরা এই দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবেন, যাতে মানুষ সৎ লোকের শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে মত দেয়, রায় দেয়, তাদের অফানীয় নাস্তা রাখে। এই জন্য আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে, উন্নত নৈতিক চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে, সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার জন্য জিহাদ ঘোষণা করে মাঠে নামতে হবে, সমাজকে কলুষিত দুর্নীতিকে মুক্ত করে সুখী সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ গড়তে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরিবেশের সম্মেলনে আসতে পেরেছি, সেজন্য আমরা বীর আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামী ব্যক্তিত্ব গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এটা ছিল ইতিহাসের একটা কালো যুগ। আমরা বেদনার সাথে স্মরণ না করে পারি না। বাংলাদেশের সবচেয়ে সৎ এবং নেক জামাত ইসলামী সম্মানিত আমির আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীদের মতো সৎ নেতৃত্ব যারা জীবনে মিথ্যা বলে নাই, একটা জায়গা হারাম খায় নাই, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে কারাগারে ফাঁসি দিয়ে জামাত অধ্যাপক গোলাম আজম, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুল সোবহান, মকবুল আহমদ সাহেব, অধ্যাপক নাজির আহমদ, আব্দুল খালেক মন্ডলদের মতো 70, 80, 90, 92, 93 বছরের লোকদেরকে কারাগারে ঢুকিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে বাংলাদেশের 18 কোটি মানুষ আন্দোলন করেছে ভোটাধিকারের দাবিতে। নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দাও, গণতন্ত্র ফিরিয়ে দাও, কল্যাণময় রাষ্ট্রের জন্য জনগণের মতামতের জন্য গণতান্ত্রিক পরিবেশে ভোটের সুযোগ দাও। 14, 18, 24-এ বাংলার মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই। আপনারা কি ভোট দিয়েছেন? ভোটের সময় সকালবেলা ভোট করে যদি কেউ অধিকারের জন্য ভোট কেন্দ্রে ঢুকে পড়ে বলেছে যে আমাদের ব্যালট দেন, আমরা ভোট দেবো, প্রিজাইডিং পোলিং অফিসাররা বলেছে ভাই ব্যালট তো ভরে গেছে, ব্যালট নাই। বাংলাদেশে আর এই 14, 18, 24-এর মতো ভোট আমরা হতে, আমাদের 15 বছরের সকল রাজনৈতিক দলের আন্দোলনকে দমন করেছে তারা, হত্যা করে, গুলি করে, গ্রেফতার করে, কারাগারে আটকে রেখে তারা বারবার আন্দোলন দমন করেছে। কিন্তু আমাদের সোনার ছেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন শুরু করেছিল। এই কর্তৃত্ববাদী আধিপত্যবাদীদের দালাল শেখ হাসিনা সেই আন্দোলনকে নিন্দা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অধিকারের জন্য যারা আন্দোলন করলো তাদেরকে অবনত করা দেখা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা হাসিনার এই কটাক্ষের বিরুদ্ধে গর্জে উঠে বলল চেয়েরা অধিকার, আমরা সবাই রাজাকার। ফলে বাংলাদেশের মানুষ এবং তরুণ ছাত্র সমাজ সব দাবি থেকে মুখ ফিরে এক দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করলো। এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবে? সে এক দফা আন্দোলনে 18 কোটি মানুষের উত্তাল আন্দোলন শুরু হলো, হাজার হাজার লোকে গ্রেফতার করা হলো। আমরাও তখন জেনেছিলাম, আমরা ভেতর থেকে শুনতে পেরেছি কোটি কোটি মানুষ প্রতিদিন জুলাইয়ের রক্তমাখা উত্তাল আন্দোলনের দিনগুলোতে শত শত লাশ পড়ছে। রাজপথ থেকে আবু সাইদ মুক্তরা মুখ পেতে গুলির সামনে জীবন দিয়ে ফাঁসিবাদকে পরাজিত করেছে বাংলাদেশ বিজয়ী। সংগ্রামী রাজবাড়িবাসী, 2000 ছাত্রের জীবন, 30,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখের ভিতরে গুলি, কারো মগজে গুলি লেগে মগজ ছিটকে পড়েছে। সেই সব জীবন দানকারী আহত, ক্ষত বিক্ষত, নির্যাতিত মানুষেরা ক্ষত স্থানের চিহ্ন নিয়ে হাসপাতালে, দেশে বিদেশে, বাড়িতে তারা এখনো আহাজারি করছে। কি বলেন? আজকে রাজবাড়ির এই সম্মেলনে এই সব সাহসী সমাজের অকুত ভয়, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথে নেমেছিল, শিশু, বাচ্চা, মহিলা, হকার, কাজের মেয়ে, বৃদ্ধ, বৃদ্ধা, শিক্ষক, আম জনতা রাজপথে এই আন্দোলনে একটি সার্বজনীন আন্দোলনের রূপ দিয়েছিল।
দায়িত্ব, আমাদের দায়িত্ব। তারা যেজন্য এই সরকার এই ফ্যাসিবাদকে বিদায় করলো, মানুষ মনে করেছিল এই ফ্যাসিবাদ বিদায় হবে না, কারণ 15-16 বছর তো আন্দোলন হলো, ভোটও দেওয়া গেল না, আন্দোলনও হলো না। আমাদের ছেলেরা যখন গর্জে উঠলো তখন একটু আশার বাণী সাহস দিল, এইবার মনে হয় কিছু একটা হবে, নাকি বলেন? তা না হলে সব হতাশায়। অনেকে আমাদেরকে বলতো, বাবা তোমরা যে রাজনীতি করো, এত আন্দোলন করো, এই হাসিনারে তো তোমরা বিদায় করতে পারবো না, ও মরা ছাড়া বোধহয় যাবে না, নাকি বলেন? ঠিক আছে, হাসিনা ভেবেছিল আজীবন ক্ষমতায় থাকবো, ওনারা 41 সালের জন্য স্বপ্ন দেখেছিলেন। মানুষ মনে করেছিল যে সেই 41 কত দূর, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছার সাথে হাসিনার ইচ্ছা পূরণ হয় নাই। ওমা তাশাউনা ইল্লা ইয়্যশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তার ইচ্ছা না করেন। কি বলেন, ঠিক কিনা? আমরা দেখলাম সেই শেখ হাসিনা কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে ভীত হয়ে সে চিন্তা করলো, আমি যদি এখনো দেশ না ছাড়ি, সারা দেশ থেকে রাজনৈতিক চতুর্মুখ থেকে যে কোটি কোটি মানুষ 5ই আগস্ট ঢাকায় ঢুকতে লাগলো, গণভবনের দিকে যে বিশাল আন্দোলনের উত্তাল ঢেউ, ও যদি ওই দিন গণভবনে থাকতো তাহলে কি দশা হতো দুনিয়ায় দেখতে মানুষ। কি বলেন, ঠিক কিনা? পারে নাই। শেখ হাসিনা তার বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে দুপুর বেলায় ঠিক আছে তো বাড়া ভাত না খেয়ে ঠিক আছে তো হেলিকপ্টারে করে তিনি পালিয়ে চলে গেলেন ভারতে। ভারত কোন জায়গা? যে জায়গার মাল সেখানেই তিনি চলে গেলেন, যেখানকার মাল সেখানেই ফেরত। ওখানে গিয়ে বসে নাই, ষড়যন্ত্রের জাল বুনতেছে, অডিও ভিডিও বক্তব্য দিতেছে। এই দেশের আওয়ামী লীগের কিছু নেতারা বলে, আমরা খুব কষ্টে আছি, আপনি আসেন আমাদের এখানে। আর উনিও বলতেছেন, তোমরা চিন্তা করো না, আমি আসতেছি, কাছে কাছে আসি। এসে দেখেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আপনি প্রবেশ করে দেখেন আপনার কি দশা হওয়া। পালিয়ে গেলেন কেন? 300 এমপি, এত মন্ত্রী, প্রধানমন্ত্রী পালিয়ে গেল, প্রধান বিচারপতি পালিয়ে গেল, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেল, সব পালিয়ে গেল। কেন পালিয়ে গেলেন? পালায় কারা? পালায় চোর, পালায় ডাকাত, পালায় ধর্ষণকারী, পালায় লুটপাটকারী, তারাই পালিয়ে যায়। যারা সব তারা কখনো পালায়। আপনারা পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন আপনারা জাতির সব বিশ্বাসঘাতকতা করেছেন। আমি সেই কথায় ফিরে যাচ্ছি যে বাংলার হাজার হাজার মানুষ রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে এই বাংলার মানুষকে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন। তাদের সেই রক্তের ঋণ, রক্তের দায় আমাদের শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? সেই ঋণ কি? সেই রক্তের দায় হলো তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, যে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হবে না, ভাত কাপড়, শিক্ষা, চিকিৎসা, কাজের কোনো অভাব হবে না, বিচারে তারা সুবিচার পাবে, অর্থনীতিতে ন্যায্য ইনসাফ, বৈষম্যহীন অর্থনীতি হবে, ধর্মীয় অধিকার আমরা ভোগ করব, একটি কল্যাণ রাষ্ট্র যেখানে মানুষ তার হক ফিরে পাবে, ইনসাফ এবং ন্যায্য এক পরিবেশের মধ্য দিয়ে তারা নিরাপত্তার সাথে সমৃদ্ধ বাংলাদেশে তারা বসবাস করবে। যারা চলে গেল তারা তো সেই বাংলাদেশ দেখে যেতে পারেনি। বলেন, ঠিক কিনা? যারা ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছে, সন্তান হারা মা, বক্তব্যটা যাতে স্বামী হারা বিধবা স্ত্রী, পিতা হারা শিশুর কান্না এখনো ধরায়নি। এদের স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের সেই নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা যদি সেই বাংলাদেশ গড়তে পারি তাহলেই তাদের স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি এক নতুন বাংলাদেশের ডাক দিয়েছেন, জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি রাজধানী ঢাকা থেকে গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে যেখানেই তিনি ছুটছেন, কোটি কোটি মানুষ যেখানেই তার জনসভা সম্মেলনের খবর পাচ্ছেন, তাকে এক নজর দেখার জন্য, তার মুখের কথা শোনার জন্য জ্বরের মতো সেখানে
অধিকার, মানুষের ইনসাফ এবং সুবিচারের বাংলাদেশ, যেখানে মানুষের ভাত কাপড়ের অভাব থাকবে না, যেটা হবে সুবিচার, যার যা প্রাপ্য সমাজের সবাই সেখানে পাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, সব শ্রেণী পেশার মানুষের মুক্তি হবে। আমাদের সোনার ছেলেরা রাজপথে যখন আন্দোলন করে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করছিল, ছাত্র সমাজ একটা স্লোগান দিয়েছিল। সেই স্লোগান কি? উই ওয়ান্ট জাস্টিস, নাকি বলেন? শুনেছিলেন সে স্লোগান? উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস অর্থ হচ্ছে আমরা ন্যায় বিচার চাই, সুবিচার চাই, আমরা আমাদের পাওনা চাই, অধিকার চাই। সেই জাস্টিস, সেই সুবিচারের বাংলাদেশ, এটাই হচ্ছে আপনাদের আমাদের স্বপ্নের বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি জাতীয় নির্বাচনের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা কথা দিয়েছি, আমাদের প্রিয় মিলি জামাত দেখা করে বারবার এই কথা দিয়েছেন যে আপনি একটি অবাধ, নিরপেক্ষ, একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন। সেই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য, অবাধ এবং নিরপেক্ষ হওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রের কমপক্ষে যে অর্গান, যে অঙ্গগুলো, যে বিভাগগুলো সংস্কার প্রয়োজন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংস্কার করে আপনি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেই অভিযাত্রা শুরু হয়েছে, কিন্তু এই 6.5-7 মাসে দুঃখজনক হলে আমরা লক্ষ্য করছি একের পর এক সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানান ফন্দি ফিকির করে দেশে আন্তর্জাতিক ভাবে বারবার চক্রান্ত করে এই 6 মাসে অনেকবার এই সরকারকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিপ্লবের পরে 4 বার পাল্টা কু করার চেষ্টা করা হয়েছে, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, সচিবালয় আগুন, এই দাবি সেই দাবি করে সরকারকে একটু যায় আর একটু পিছায়, তাকে কাজ করতে দিতে হয়। ওই যে আধিপত্যবাদী শক্তির কোলে বসে পালিয়ে দেওয়া পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার ওখানে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে অরাজকতা, অস্থিরতা তৈরি করে নির্বাচন না দিয়ে হট্টগোল করবার চক্রান্ত করছে ওখান থেকে। আর দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের এই দেশেরও যারা আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জেল খেটেছি, তাদের মধ্যেও যেন কোথাও কোথাও প্রশাসন এবং দলের মধ্যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেন বাধা পেয়েছে। এখনো প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিবাদের প্রেতাত্মারা কিন্তু ভাবটি মেরে বসে আছে, আগাতে পারছে না, উস্কানি দিচ্ছে। কথা ছিল জুলাই অভ্যুত্থানের সেই চেতনাকে ধারণ করে আমরা একটি নির্বাচনের দিকে যাব, যার পছন্দ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় গিয়ে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে একটা অবাধ, ফেয়ার, ফ্রি, ক্রেডিবল একটা ইলেকশন হবে, জনগণ যাকে ক্ষমতা দেবে তারাই দেশ শাসন করবে এবং সেখানে গিয়ে এই কল্যাণ রাষ্ট্র তারা গঠন করবে। এটাই প্ল্যান ছিল, কিন্তু সেটা দিচ্ছে না। এই দাবি, ওই দাবি, এইটা মানি না, ওইটা হবে না, ওইটা হতে দেবো না, এই করে বারবার ব্রেক দেওয়া হচ্ছে। এটা কি আপনারা লক্ষ্য? আমরা থাকলাম বেরিয়ে এসে আবার রাষ্ট্রের কল্যাণ চিন্তায় কেন এত বিভক্তি, কেন এত বিভেদ অর্থ তৈরি করা হলো? আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দেশপ্রেম, আমাদের জাতীয় ঐক্য, জাতির স্বার্থের চেয়ে দলের স্বার্থকে যারা বড় করে রাখে তারা কখনো দেশের কল্যাণ কামনা করে না। প্রিয় ভাই আমার, আমি তাই বলছিলাম আমাদের বাংলাদেশের সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমাদের করতে হবে এবং সেই জাস্টিস, সেই সুবিচারের বাংলাদেশ মানুষের তৈরি করা কোন আইন, কোন তন্ত্র মন্ত্র দিয়ে সেই সুবিচার কি কায়েম হবে? মানুষ লোভ, লালসা, ভয়, রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়ে মানুষ বেইনসাফি করে, জুলুম করে, অন্যায় করে। এই জন্য মানুষের তৈরি করা কোন আইনে কখনো ইনসাফ, সুবিচার কায়েম হতে পারে না। কোন আসমান থেকে আমার আপনার সৃষ্টিকর্তা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিনের যিনি মালিক সেই মহান আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতার মাধ্যমে আসমান থেকে প্রিয় নবীর কাছে যে নির্ভুল কিতাব নাযিল করেছিলেন, সেই কিতাবের বিধানের মধ্যে রয়েছে ইনসাফের বিধান। এই ইনসাফই হচ্ছে মানুষের কল্যাণ বাস্তবায়ন করতে পারে।
আমরা সেটাই বলেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মানুষের জন্য আল্লাহর তরফ থেকে মনোনীত ইনসাফপূর্ণ ব্যবস্থাই হচ্ছে ইসলাম। এর মধ্যে শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, জুডিশিয়ারি, ব্যাংকিং সিস্টেম, পারিবারিক নীতি, কৃষি নীতি, এভরি সেক্টর অফ সোসাইটি বিধান আল্লাহ এর মধ্যে দিয়ে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা প্রিয় নবীর জীবনের শেষ পর্যায়ে আয়াত নাযিল করে বললেন, আমি আজ আসমান থেকে নাযিল হওয়া বিধানকে পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম, তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। এখানে অর্থনীতি আছে, রাজনীতি আছে, বিচার আছে, ব্যাংকিং সিস্টেম আছে, কৃষি নীতি আছে, শিক্ষা আছে, পারিবারিক নীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে। কোন নীতির জন্য দুনিয়ার কোন মানুষ মতবাদের কাছে তোমাদের হাত পাততে হবে না। ইসলাম ইজ অনলি দ্য কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। ইসলামই হচ্ছে মানুষের জন্য একমাত্র পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আমাদের এই কোটি কোটি তরুণের স্বপ্নের বাংলাদেশ, উই ওয়ান্ট জাস্টিস, সেই সুবিচার পাওয়া যাবে। আসমান থেকে নাযিল হওয়া নির্ভুল জ্ঞানের উৎস কোরআনই হচ্ছে সেই সুবিচারের বিধান। বাংলাদেশ জামাত ইসলামী সেই সুবিচারের ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, যে রাষ্ট্র কায়েম হলে অন্নহীনের মর্ম ব্যথা, রাষ্ট্রহীনের আকুতি, নিরাশ্রয়ের কান্না থাকবে না, নির্যাতিত নিষ্পেষিত মানুষের কান্না থাকবে না, সব মানুষ যার যার অধিকার ফিরে পাবে। আমরা কি সেই বাংলাদেশ চাই? সেই বাংলাদেশ ছাড়া মানুষের কণ্ঠে আমাদের মুক্তি আসবে না। আজকে 5ই আগস্ট বিপ্লব হয়েছে, আমরা আরেকটি এই বিপ্লবের পথ দিয়ে নতুন যে যাত্রা শুরু করেছি, আমরা আরেকটি পরিবর্তন, আরেকটি বিপ্লব চাই। সেই বিপ্লব হলো মানুষের মনস্তাত্ত্বিক বিপ্লব, মানুষের চরিত্র, আদর্শ, নৈতিকতা, সমাজের রন্ধে রন্ধে ওহীর জ্ঞানের ভিত্তিতে মানুষ থেকে জুলুম অত্যাচার দূর করে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা সাইকোলজিক্যাল রেভলিউশন, একটা ব্লাডলেস রেভলিউশন, একটা রক্তপাতিক বিপ্লব চাই। যে বিপ্লব হয়েছিল মক্কার যুগে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। যে বিপ্লবে কোনো রক্তপাত হয়নি, আমরা সেই এক মনস্তাত্ত্বিক বিপ্লব, যে বিপ্লবে মানুষের চরিত্র বদলে যাবে, আদর্শ বদলে যাবে, রাষ্ট্রযন্ত্রে যারা থাকবে তাদের স্বভাব নৈতিকতা বদলে গিয়ে সব কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, এমন সামাজিক পরিবর্তনের জন্য আমরা সেই যাত্রা শুরু করেছি। সেই পরিবর্তনের মধ্য দিয়েই একটি কল্যাণ রাষ্ট্র কায়েম হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, কোরআন শরীফে সূরা আরাফ পড়ে দেখবেন, রাষ্ট্রের কল্যাণ এবং শান্তি কোথায়। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলছেন, কোন দেশের মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা, আহলাল কুরা হচ্ছে কোন জনপদ, কোন দেশ, কোন বস্তি, কোন টেরিটরি, সেখানকার মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কাছে জবাবদিহির ভয়ে ভীত হয়ে আমানু ওয়াত্তাকু, খোদার কাছে সব তাদের হিসাব দিতে হয়, এই নৈতিকতার ভিত্তিতে কোন রাষ্ট্র গঠন করে, আল্লাহ ওয়াদা করছেন, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব। আমরা সেই বরকতের বাংলাদেশ চাই। কি বলেন, ঠিক কিনা? আজকে রাজবাড়ী জেলায় সম্মেলন হচ্ছে। রাজধানীর পদ্মা নদীর পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ, সব দিক থেকে বর্ধিষ্ণু একটি জেলা হচ্ছে রাজবাড়ী। অথচ যদি আজকে এই 53 বছরে যারা এখান থেকে মন্ত্রী এমপি হয়েছেন, এখানকার মানুষের দারিদ্র, ক্ষুধা, অন্যায়, বঞ্চনা দূর করার জন্য এই 53 বছরই যথেষ্ট ছিল। কি বলেন, ঠিক কিনা? ওই বাংলাদেশ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ জামাত ইসলামীর হাতে যদি জনগণের দায়িত্ব দেয়, আমরা শাসক হব না, আমরা জনগণের সেবক হয়ে সেই দায়িত্ব পালন করবো। আমাদের আমির জামাত বলেছেন, তরুণ যুবকদেরকে ডেকে বলেছেন, ও তরুণরা, তোমরা এগিয়ে আসো, তোমাদের কাছে আমরা রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। আমরা ব্যক্তি নয়, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। সেই সমাজ প্রতিষ্ঠার সুযোগ আমাদের কাছে এসেছে, তাহলেই আমাদের সমস্যার সমাধান হবে। কেন 53 বছরে এই গোয়ালন্দ থেকে পাঠিয়ে সেতু নির্মাণ করা গেল? নিশ্চয়ই এখানে জনপ্রতিনিধির দায়িত্বের অবহেলা ছিল। আমরা
দাবি করছি অবিলম্বে বাংলাদেশের যোগাযোগের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক হচ্ছে এই গোয়ালন্দ পাটুরিয়ার এই বিরাট সেতু আমাদের নির্মাণ করতে হবে। আমরা অবিলম্বে এই রাজবাড়িতে একটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, রেলওয়ে ওয়ার্কশপ বৃদ্ধি করে সম্প্রসারণের আমরা দাবি করছি। আমার প্রিয় রাজবাড়িবাসী, আমাদের দুঃখ, আমাদের চাওয়া সব অবসান ঘটবে যদি ইসলামের যে কল্যাণ, ইসলামের যে বিউটি ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট আমরা কায়েম করতে পারি। তাছাড়া সব আদর্শ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, মিশ্র অর্থনীতি, স্টেট ডেমোক্রেসি সব দেশে পরীক্ষিত হয়েছে। একটাই পরীক্ষা হবে বাকি, সেটা হচ্ছে ওই শিক্ষার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন। মানুষ এখন মুখে মুখে বলছে যে জামাত ইসলামের হাতেই মানুষের দায়িত্ব দিতে চায়। কি বলে ঠিক কিনা? এজন্য কিছু দল মাথা খারাপ হয়েছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে আমাদের বিরুদ্ধে কথা কইত, সেই আওয়ামী স্টাইল এখন আমাদের বিরুদ্ধে কথা মানুষ শুনছে। তাহলে কি হলো? এত ইচ্ছা কেন? আমরা তো ভেবেছিলাম খুনি, মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাত থেকে সমাজ পরিবর্তন হয়েছে, এখন ভালো থাকবো। এখন রাজবাড়ির কি অবস্থা? রাজবাড়িতে কি চাঁদাবাজি আছে? চাঁদাবাজি, ঘাট দখল, বালুরঘাট, ঘাট, মাঠ, ইজারা, মসজিদ, মাদ্রাসা, রেলের জায়গা, খাস জমি, মাস্তানি, দখলদারি, কর্তৃত্ববাদী, এগুলো কি চলে? তারা করে, এগুলো কি জামাত ইসলামী করে? বুঝা গেল মানুষের আইনে, মানুষের এই চরিত্রে সমাজ বদলাবে না। সমাজ বদলাতে গেলে আল্লাহর তরফ থেকে আসা ঐশী জ্ঞানের, নির্ভুল জ্ঞানের ভিত্তিতে যে সুবিচারের আইন আর সর্বজনের নেতৃত্ব প্রয়োজন হবে, সেইটাই আছে জামাত ইসলামীতে। রাজবাড়ী জনগণ আগামী জাতীয় নির্বাচনে সেই নতুন বাংলাদেশের পক্ষে ইসলামী আন্দোলনের মধ্যে আপনারা সমর্থন ব্যক্ত করবেন। কি বলেন ঠিক কিনা? আমরা সকল দলের কাছে ঐক্যের অনুভূতি, জুলাই অভ্যুত্থানের সেই চেতনা ধারণ করতে বলে আসুন। নিজেদের মধ্যে কাদা সরাসরি দরকার নাই। আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বাজারে যাবেন, আমার পকেটে কম টাকা থাকে আমিও বাজারে যাবো। তার যা সামর্থ্য তাই দিয়ে বাজার করে বাড়ি ফিরবো। মারবাড়ির দরকার কি? ভোটের হাতে চলেন। আপনার যদি চরিত্র, আদর্শ, যুক্তি, নৈতিকতা জনগণ পছন্দ করে আপনাকে ভোট দেবে। আমাকে যদি পছন্দ করে আমাকে ভোট দেবে। কিন্তু ভোটের মাঠে যাওয়ার আগে আপনি আমার উপরে খেপেন কেন? খেপেন কেন? তাদের বোঝা যায় যে আপনি বিপদে আছেন। আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেন। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে। কারণ সিটি কর্পোরেশনে কোনো প্রতিনিধি নাই, পৌরসভায় নাই, উপজেলায় নাই। গ্রামীণ অবকাঠামো, স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়ে আছে, জনদুর্ভোগ বাড়ছে। রিলিফ, কাবিতা, বিজেপি, মানুষের সাহায্য, এগুলো জনপ্রতিনিধির কাছে মানুষ আসে, মানুষ তা পাচ্ছে না। ফাঁকে প্রশাসনের মধ্যে দুর্নীতি বেড়েছে। কি বলেন ঠিক কিনা? এখন এটা মানুষ হতে দেবে, হতে দেবে না। তার মানে হচ্ছে কেউ কেউ ভাবে যে এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করে দেয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন হইলে তো চাঁদাবাজ, মাস্তানা জিততে পারবে না। বলে আমরা যদি কায়দা করে যাইতে পারি কেজি বুঝিয়ে, তাহলে আমারও পৌরসভা, কর্পোরেশন, উপজেলা ওরাও কেজি বুঝে দিয়ে আমরা আবার এই সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন, আমরা সেই নির্বাচনের আগে চাই। সরকার যদি আন্তরিক হয়, ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন আগে করা। এই জন্য নির্বাচন আমরা চাই। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্ত করার জন্য ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। এটা আমাদের দাবি। আমার প্রিয় ভাইরা, আর আমাদের প্রিয় জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল একে মাজহারুল ইসলাম এখনো কারাগারে বন্দী আছেন। জানেন, কোন অপরাধ নেই, নিত্য 14 বছর তাকে ফাঁসির ছেলে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে, যেহেতু যে সরকার থেকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছিল, সেই সরকার তো বাতিল হয়ে প্রত্যেকটাকে পালিয়ে গেছে।
বলে তার কোনো মামলা এখন আর চলতে পারে না। যে সরকার ফ্যাসিস্ট মিথ্যার বলে দাঁড়িয়েছিল, হাজার ভাইয়ের নামে যত মামলা হয়েছিল সে মামলাগুলো মিথ্যা, ওই মামলা মিথ্যা সব প্রত্যাহার করে নিঃস্বার্থ বলে রমজানের আগেই আমরা তার মুক্তি দাবি করি। আমার আমি কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। এই সকালবেলা পবিত্র জুমার দিনে 5টি উপজেলা 3টি পৌরসভা থেকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন। এটা একটি ঐতিহাসিক সম্মেলন। আমরা আপনাদের সকলকে দেখতে পেলাম, আপনাদের চেহারাও দেখতে পেলাম, আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হলো। কি বলেন ঠিক কিনা? সামনে বাড়িতে বাড়িতে ওয়ার্ডে ইউনিটে ভোট কেন্দ্রে সংগঠনকে বিস্তৃত করুন এবং ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্রের পক্ষে সকল অত্যাচার নির্যাতন হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে কাজের ময়দানে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। সবাই কি রাজি আছেন? সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমাদের রাজবাড়ী জেলার পক্ষ থেকে প্রধান অতিথিকে ধন্যবাদ। এবারে সভাপতি বক্তব্য পেশ করছেন কেন্দ্রীয় মজলিসের সদস্য রাজবাড়ী জেলা শাখার সম্মানিত আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।